আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ দেশের মানুষকে বলছি, আগামী 2024 সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। আমি নুরুকে মহসিন হলে দেখছি, সে যখন সাধারণ শিক্ষক মানে একদম এখন এই লেভেলে ছিল না। সে মহসিন হলে আলমগীর ক্যান্টিন আছে, আপনি খুঁজ নিয়ে দেখবেন ওখানে তার মিনিমাম 10 থেকে 15,000 টাকা বাকি আছে। এখন আপনি আলমগীরের সাথে যোগাযোগ করে দেখবেন। মহসিন হলে একটা কথা প্রচলিত ছিল যে নুরু গেস্ট রুমে আসতেছে, তোরা সবাই হল থেকে পালা। ও গেস্ট রুমে গেলে হল ছেড়ে দিছে, এমন ইতিহাস। আপনারা যদি চান আমি ভুক্তভোগী ছাত্র আইনে আপনাদের সাক্ষাৎকার দেওয়াই। নির্লজ্জ পলিটিক্যাল ক্যাম্পেইন চলে বাংলাদেশের রাজনীতিতে। কেন আমাকে 5 করে সালাম করতে হবে কেন? ওয়াই? হাসিনা থেকে মুক্তি পেয়েছি আমরা, খুশি হন নাই? সবাই খুশি হয়েছেন? অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল। আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে। তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার পর আসলে আমাদের কিছু সংখ্যক লোক আর কিছু সংখ্যক দলীয় লোক তারা এখন ক্রেডিট নিতে ব্যস্ত রয়েছেন। জীবনরা আজকে রাশেদ খান অর্থাৎ ভিপি নূরের দলের অর্থাৎ ছাত্র অধিকার পরিষদের রাশেদ খান তিনি বললেন তারা নাকি আন্দোলনে ব্যাপকভাবে অতপ্রতভাবে জড়ে রয়েছেন এবং এই বক্তব্যের প্রেক্ষিতে আবার বেরিয়ে আসলেন যে ভিপি নূর তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সেখানে যখন ছিলেন আর তখন তিনি বিভিন্ন দোকানের মধ্যে খাইতেন, অনেক টাকা পয়সা বাকি ছিল কিন্তু সে টাকাটা দেননি, সে ব্যাপার নিয়েও কথা বলেছেন। সকল উত্তর মিলছে আজকের ভিডিওতে। এবং মির্জা ফখরুল এখানে তিনি কি বললেন, বিএনপির নেতা তিনি কি বললেন, তিনিও কিন্তু এই শেখ হাসিনা পালানোর ব্যাপার নিয়ে নতুন একটি চাঞ্চল্যকর বক্তব্য দিলেন। একাধারে সকল বক্তব্য দেখানো হবে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। এবং এখানে বিভিন্ন দল এখন অভ্যুত্থান করতেছে, তারা ক্রেডিট নিচ্ছে আসলে তারাই নাকি মূলত আন্দোলনটি সংগঠিত করেছে। সন্দীপ ভাই আপনারা নিশ্চয়ই জানেন এখানে যখন গণ অভ্যুত্থান হইলো, যখন শিক্ষার্থীদেরকে মারতে শুরু করলো তখনই কিন্তু সবাই এগিয়ে আসা শুরু করলো বাংলাদেশের মানুষ। সন্দীপ ভাই যদি এখানে কোনো দল কেন্দ্রিক ভাবে এখানে যদি কোনো দলকে স্পষ্ট করে যদি আন্দোলনটা থাকতো, এই আন্দোলনটাকে গড়ে উঠাইতো তাহলে অনেকে চাইতো না। যারা এখন আমার ভিডিওটি দেখছেন আপনি যদি বুঝতে পারতেন যে কোনো দল এখানে ইন্ধন করতেছে তারা কিন্তু আপনারা কখনোই আসতেন না। এখানে শুধুমাত্র আসছেন শিক্ষার্থীদেরকে এরকম নিপীড়ন, আহাজারি, অত্যাচার, গুলিবিদ্ধ করে তাদেরকে মারার পর আপনারা কিন্তু এটা দেখার পর চোখের পানি সহ্য করতে না পেরে আপনাদের জীবনকে উৎসর্গ করে আপনারা কিন্তু হয় ময়দানে আসছেন, হয়তো ফেসবুকের মধ্যে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে তাদের সঙ্গে ছিলেন। কিন্তু বন্ধুরা এখন সবাই ক্রেডিট নিতে ব্যস্ত, কে আসলে কোন দল কিভাবে কি করেছে। জীবনরা আজকে তেমনই কিছু কথা বললেন। চলুন আমরা সরাসরি রাশেদ খানের বক্তব্য শুনবো এবং বিভিন্নর বক্তব্য শুনবো এবং মির্জা ফখরুলের বক্তব্য শুনবো আজকের ব্যাপারটি নিয়ে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনাদের পুরো ভিডিওটি ধৈর্য সহকারে শোনা দরকার, কেননা কারা ক্রেডিট কোন দিক দিয়ে নিচ্ছে আপনাদের জানা দরকার। চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি। আমি নুরুকে মহসিন হলে দেখছি, সে যখন সাধারণ শিক্ষক মানে একদম এখন এই লেভেলে ছিল না। সে মহসিন হলে আলমগীর ক্যান্টিন আছে, আপনি খুঁজ নিয়ে দেখবেন ওখানে তার মিনিমাম 10 থেকে 15,000 টাকা বাকি আছে। এখনো আপনি আলমগীরের সাথে যোগাযোগ করে দেখবেন। মহসিন হলে একটা কথা প্রচলিত ছিল যে নুরু গেস্ট রুমে আসতেছে, তোরা সবাই হল থেকে পালা। ও গেস্ট রুমে গেলে হল ছেড়ে দিছে, এমন ইতিহাস। আপনারা যদি চান আমি ভুক্তভোগী ছাত্র আইনে আপনাদের সাক্ষাৎকার দেওয়াই যে ও গেস্ট রুমে গিয়ে এমন করতো। ওদের কারণে তো ছাত্রকে বদনাম হয়েছে। ওরা পরিকল্পিতভাবে ছাত্রলীগে ঢুকছে, ঢুকার পরে ছাত্রলীগের ওই জায়গাটা নিছে, নিয়ে ওরা ছাত্রলীগের ছেলেদের ইচ্ছাকৃতভাবে এক পাশে করে দিছে, নিজেরা লামলাইট নিছে, নিয়ে ওরা আবার ওদের কাজ মতো ওদের কিন্তু চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যেকটা দলের কথা বলি, প্রত্যেকটা মতের কথা বলি, ভিন্ন মতে আমরা বিশ্বাসী। ওদের মত ওরা দিবে, কিন্তু ওদের মতের বিরুদ্ধে যে আমাদের একটা মত আছে, আমাদের সাধারণ শিক্ষার্থীর একটা কণ্ঠ আছে, একটা জনমত আছে, সেটা প্রচার করার জন্য আমরা এই জায়গায় আর কি মানে দাঁড়ালাম, দেখি ওরা কি বলে, ওদের সত্যতা যাচাই করার জন্য। আমাদের কিন্তু আর কিছু কোনো কারণ নেই, কারণ রাস্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছে যে 3টা কুকুর চিল্লালেও 3জন মানুষ দেখে যে কি হইতেছে। এই কারণ আমাদের আর কোনো প্রায়োরিটি নাই, কোনো কিছু নাই, আমাদের ওদের কথা শেষ। আমরা এখন আমাদের মতো গান শুনবো, আমরা গান গাইবো, আমরা আমাদের মতো আনন্দ করবো, আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাস। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ দেশের মানুষকে বলছি, আগামী 2024 সালে গণ অধিকার পরিষদের নেতৃত্বে নতুন সরকার গঠিত হবে। ছাত্র রাজনীতি করেছে সেই আদু ভাইরা, সেই অছাত্ররা এখনো মধুর ক্যান্টিনে বসে তথাকথিত ছাত্র রাজনীতি করে, আর আমরা জাতীয় রাজনীতি করছি। অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল। আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে। তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে। আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমরা যে আপনারা বড় দল, আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয়, আপনাদের আছে, এই আন্দোলনকে কাজে লাগান। অনেকে জানে না রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি ছিল। আমাদের যে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটিকে আড়াল করা হচ্ছে।
আমরা যেহেতু 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছিলাম, আমাদের অভিজ্ঞতা ছিল এবং আমরা যেটি মনে করি বাংলাদেশে আর কোনো দ্বিতীয় আন্দোলন নাই যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, একমাত্র কোটা সংস্কার আন্দোলন। যেহেতু একটি চক্রান্তের মাধ্যমে আবারও 30% কোটা ফিরিয়ে এনেছিল, তখনই আমরা বিএনপি সহ বড় দলগুলোকে প্রস্তাব দিয়েছিলাম এই আন্দোলনকে রাজনীতিকরণ করতে হবে। আমরা তারেক রহমানের কাছে সেই বার্তা পাঠিয়েছিলাম, আমাদের সভাপতি নুরুল হক নূর, আমরা যে আপনারা বড় দল, আমাদের হয়তো সাংগঠনিক সক্ষমতা আপনাদের মতো এত বড় নয়, আপনাদের আছে, এই আন্দোলনকে কাজে লাগান। আমরা যারা নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমাদেরই জুনিয়র, আমরা একসাথে 18 সালে আন্দোলন করেছি, ডাকসু নির্বাচন করেছি, তারা আমাদের সাথে একসাথে রাজনীতি করেছে। আমরা তাদেরকেও বলেছিলাম যে এই আন্দোলনকে জনগণের মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। আমাদের সভাপতি তিনি তো তার একটি বক্তব্য, যেটা ডিবি, কুখ্যাত ডিবি হারুন, সে নিজেই বলেছে যে নুরুল হক নূর উস্কানিদাতা। এবং আমাদের সভাপতি যখন রিমান্ডে নির্যাতনের শিকার, তার যে বক্তব্য আজকে জাতির মুখে মুখে প্রত্যেকটা মানুষ আজকে তার এই বক্তব্য স্মরণ করে 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দাও। সুতরাং আজকে মুজাহিদ সমন্বয়ক ছিল না, কিন্তু সে নেতৃত্ব দিয়েছে। আমার ভাইয়েরা শহীদ হয়েছে, দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত শহীদের তালিকা তৈরি করা হয়নি। সে 71 সালে বলা হয়েছিল, মুখ ফসকে নাকি বঙ্গবন্ধু বলেছিল 3 লাখের জায়গায় 30 লাখ। আজকে দেখেন শহীদের তালিকা নাই, মুক্তিযোদ্ধার শহীদের তালিকা কোথায়? সেই শহীদ পরিবারকে কোটা দেওয়া হয়নি, তাদেরকে সুবিধা দেওয়া হয়নি, মর্যাদা দেওয়া হয়নি। কারণ কি? কারণ তালিকা ছিল না। ঠিক একইভাবে এইবারও যদি তালিকা না প্রস্তুত করা হয়, ঠিক একইভাবে এইবারও যদি যারা গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে, তাদের তালিকা তৈরি করা না হয়, তাহলে তারাও কিন্তু সেই মুক্তিযুদ্ধের যেভাবে শহীদরা সম্মান পায়নি, এরাও কিন্তু সম্মান এবং মর্যাদা পাবে না। এরা কিন্তু কোটার জন্য কেউ রাস্তায় যায় নাই, এখনো বলছে না যে আমাদেরকে কোটা দিতে হবে, মর্যাদা দিতে হবে, আমাদেরকে আর্থিক সহায়তা করতে হবে, কেউ বলছে না। কিন্তু আমাদের দায়িত্ব তাদের চিকিৎসা করানো। আজকে দেখেন মুজাহিদ যেটি বললো যে আমাদেরকে যে বুলেট আমাদেরকে যে বুলেট বিদ্ধ করেছিল, ওই বুলেটের জীবাণু ছিল। আমরা ঢাকা মেডিকেলে গিয়েছিলাম, সেখানে আমরা দেখলাম যে ছাত্রদের তুলনায় সেখানে সাধারণ মানুষ, শ্রমিকদের সংখ্যা বেশি। আজকে উন্নত চিকিৎসার জন্য একজনকে দেশের বাইরে পাঠানো হয়নি। ধুকে ধুকে মরছে ঢাকা মেডিকেলে, বিভিন্ন মেডিকেলে। আমাদের পক্ষ থেকে আমাদের সভাপতি সেনা প্রধানের সাথে কথা বলেছিল যে আপনারা উদ্যোগ নেন, একটি হাসপাতাল আপনারা ডেডিকেটেড করেন। তার আহ্বানে সাড়া দিয়ে আজকে সিএমএইচকে ডেডিকেটেড করা হয়েছে। হাসিনা থেকে মুক্তি পেয়েছি আমরা, খুশি হন নাই? সবাই খুশি হয়েছেন? জোর পাওয়া যায় না, কথা জোর নাই। হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না? আপনারা খুব বড় স্লোগান দেন, পলাইছে পলাইছে, হাসিনা পলাইছে। কেন কেন এই স্লোগানটা কেন দেন আপনারা? এই প্লিজ, কারণ এই শেখ হাসিনা দীর্ঘ 14-15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, ভাইয়া প্লিজ, অত্যাচার নির্যাতন। দর্শক, বিপিনের যে ব্যাপারটা উঠে আসলেন যে আসলে তিনি এখন পর্যন্ত ঢাবির অনেক দোকানে তার কাছে টাকা পায়, কিন্তু তিনি তার এরকম ক্ষমতা দেখিয়ে তিনি আর টাকা দেননি যখন তিনি ঢাবির ভিপি হন। জি বন্ধুরা, এইরকম একটি ঘটনা তিনি বললেন। আর এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সে দিন। এটা টোটালি তাদের বক্তব্য ছিল, কতটুকু সত্যতা রয়েছে আপনারা বলুন। আসলে যারা যখন ক্ষমতা পেয়ে যায় তখন কি সবাই এইরকম জিনিসটা করেন? ঠিক ছাত্রলীগের সাদ্দাম যেরকম করেছিলেন। সন্ত্রাস বর্তমান সময়ে সবাই যে ক্রেডিট নেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছেন যে আমাদের ক্রেডিট, আমরা এই দলকে বলছি, ওই দলকে বলছি, আমরা এইভাবে আন্দোলন করে তুলছি। আসলে এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কনভার্সেশনে দিন। আজকে ভিডিও পর্যন্ত, এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।